একটি অভিশপ্ত পুরাতন বাড়ি, অন্যদিকে গ্রামের মানুষের মুখে মুখে ফেরা অশুভ আত্মার গল্প, আর এইদিকে একের পর এক রহস্যময় মৃত্যু। যদিও গ্রামবাসী একে শয়তানের কাজ বলে এড়িয়ে চলে, কিন্তু যখনই সিআই সাত্তিয়া এই কেসটা হাতে নেয় তখনই বের হয়ে আসে এক হাড় হিম করা সত্য। আপনার কি মনে হয়, এসব মৃত্যুর পেছনে অলৌকিক কোনো শক্তি আছে, নাকি মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কোনো এক শয়তানের কাজ? আজকের গল্পে আমরা সেটাই জানবো। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি মিস্ট্রি, হরর আর সাসপেন্সে ভরা মালায়ালাম মুভি দ্য প্রোটেক্টর। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই একটি গাড়িতে এক দম্পতি এবং তাদের ছোট্ট মেয়ে কোথাও যাচ্ছিল। লোকটা রাস্তার চারপাশে বারবার তাকাচ্ছিল। তখনই সে একটি লোককে দেখতে পায় যে তার দোকানটা বন্ধ করছিল। লোকটা সেই দোকানদারকে জিজ্ঞেস করে বোপেনের বাড়ি কোথায় সেটা জিজ্ঞেস করে। সেই লোকটার সামনের লোকেশনটা দেখিয়ে দেয়, আর এরপরে গাড়ি নিয়ে তারা সেখান থেকে চলে আসে। কিন্তু দোকানদারওয়ালা ভাবতে থাকে এরা কি সত্যিই সে বাড়িতে যাবে। সে কিছুটা কৌতূহল নিয়েই সেই দিকেই তাকিয়ে থাকে। এদিকে সেই দম্পতিকে দেখা যায় সেই বাড়িতেই থাকার জন্য। অন্যদিকে তাদের ছোট্ট মেয়েটি রাতের বেলা হঠাৎ করে কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। যাই হোক, সকালবেলায় সেই ছোট্ট মেয়েটিকে দেখা যায় সেই বাড়িতে থাকা অন্য দুটি ছেলে মেয়ের সাথে খেলাধুলা করছিল। অন্যদিকে তারা যে বাড়িতে থাকতো সেই বাড়িওয়ালার নাম ছিল বোপেন এবং তার স্ত্রীর নাম ছিল মীনাক্ষী। তো মেয়েটির মা মীনাক্ষীকে জিজ্ঞেস করে, গতকাল রাতে আমার মেয়ে কিছু একটা দেখে ভয় পেয়ে গিয়েছিল, সে কি দেখেছে বুঝতে পারছি না। এছাড়া আশেপাশের মানুষও এই বাড়িটা নিয়ে নানা কথা বলে। মীনাক্ষী তখন বলে, ওর ভয় পাবার কোনো কারণ নেই, আর মানুষ যেসব কথা বলে সেই সব কথাতেও কান দিও না। এদিকে দেখা যায় যখন সেই ছোট্ট মেয়েটির পালা আসে, অর্থাৎ তাদের খোঁজার জন্য, সে খুঁজতে খুঁজতে ভুল দিকে চলে যায়। আর ভুল দিকে চলে যাবার ফলেই বাকি দুইটি ছেলে মেয়ে সেই মেয়েটিকে আর খুঁজে পায় না। দেখা যায় সেই মেয়েটি হাঁটতে হাঁটতে এমন একটা রুমের মধ্যে চলে আসে যেই রুমটাতে তাদের আসা নিষেধ ছিল। সেই দুটি ছেলে মেয়ে যেহেতু ছোট্ট মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না, তাই সেখানে তারা বড়দেরকে জানায় মেয়েটিকে তারা খুঁজে পাচ্ছে না। অন্যদিকে সেই মেয়েটি যে রুমের ভিতরে গিয়েছিল, দেখা যায় সেই রুমের ভেতরে একটি কালীদেবীর মূর্তি ছিল। ছোট্ট মেয়েটি হঠাৎ করে সেই কালো মূর্তিটিকে দেখার পরে সে ভয়ে চিৎকার করে ওঠে। অন্যদিকে তার চিৎকারের ডাক শুনে সেই রুমের সামনে চলে আসে সবাই, কিন্তু তারা সাথে সাথে ভেতরে ঢুকতে পারছিল না। কারণ হচ্ছে কোনোভাবে ভেতর থেকে সেই দরজাটা লেগে গিয়েছিল। যাই হোক, তারা অনেক কষ্টে দরজা খুলে ভেতরে ঢোকে আর দেখতে পায় মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে গেছে, সেখানেই পড়েছিল। তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে আসা হয় আর ডক্টর তাকে ট্রিটমেন্ট করে। ডক্টর সবাইকে বলে ও শুধুমাত্র ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু তারপরও মেয়েটির বাবা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ যখনই তারা এই বাড়িতে থাকতে এসেছিল তখনই গ্রামবাসীরা তাদেরকে বলেছিল এই বাড়িতে অশুভ শক্তির ছায়া রয়েছে, তারা যেন এই বাড়িতে না থাকে। আর এখন এমন একটা ঘটনা, তাই সে সাথে সাথেই সিদ্ধান্ত নেয় এই বাড়ি ছেড়ে তারা চলে যাবে। এরপরেই তারা সেই বাড়ি ছেড়েই চলে যায়। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে বোপেন এবং মীনাক্ষী সেই কালীদেবীর পুজো করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যেগুলোর ব্যাখ্যা মীনাক্ষী বা বোপেন কারো কাছেই ছিল না। আর এতে মীনাক্ষী ভয় পেয়ে যায় আর বোপেনকে বলে, আমাদের কি এখানে থাকা উচিত, চলো না আমরা অন্য কোথাও চলে যাই। বোপেন তাকে বোঝায় এটা আমাদের বাড়ি, আর তুমি বিশ্বাস করো ভূত বলে কিছু হয় না, তাই আমরা নিরাপদে এই বাড়িতে থাকতে পারবো, তুমি টেনশন করো না। মীনাক্ষী তখন বলে, ঠিক আছে চলো, অন্তত আমরা এই বাড়িতে একটা পুজো করে নেই, যাতে এই বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে সেটা যেন চলে যায়। কিন্তু বোপেন কিছুই বলে না। এর কয়েকদিন পরে তারা মন্দিরে পুজো দিচ্ছিল। ঠিক ওই সময়টাতে দেখা যায় রাজন পাশেই দাঁড়িয়ে পটাকা ফাটাচ্ছিল। এই রাজন আসলে একেবারে হতদরিদ্র টাইপের একজন লোক, যখন যা কাজ সামনে পায় তখন সে সেটাই করে তার দিন যাপন করে। এদিকে মীনাক্ষীকে দেখা যায় বোপেনকে বলে, চলো না আমরা গুরুজির সাথে একবার দেখা করে যাই। বোপেন বলে, আমি এইসবে একেবারেই বিশ্বাস করি না, তুমি তো সেটা জানোই, চলো এখান থেকে। কিন্তু মীনাক্ষী তাকে জোর করে সেখানে একজন গুরুজির কাছে নিয়ে আসে। আসলে এই গুরুজি মানুষের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা না নিয়ে তাদের সমস্যার সমাধান করে দেয়। তখনই মীনাক্ষী তার হাত দেখায় এবং তার বাড়ির ব্যাপারে বলে। তখন সেই গুরুজি বলে, তোমাদের বিপদ মাথার উপরে ঘুরছে, সেই বাড়িতে থেকো না। তখনই বোপেন রেগে যায় আর বলে সেই সব কথা একেবারেই বিশ্বাস করে না। মীনাক্ষীকে সে জোর করেই সেখান থেকে নিয়ে আসে। যাই হোক, মন্দির থেকে আসার পথে তাদের একজন ভেষজ চিকিৎসকের সাথে দেখা হয়।
আসলে এই লোকটা একটু দূরেই থাকে, কিন্তু মাঝে মধ্যেই ওষুধ নেবার জন্য এখানে আসে। আর এই চিকিৎসকের সাথে বোপেনের পরিবারের সম্পর্কটা খুবই ভালো। যাই হোক, তারা কথাবার্তা বলে সেখান থেকে চলে আসে, কিন্তু মীনাক্ষীর মন থেকে সেই গুরুজির কথা এখনো যায়নি। যার ফলে সে রাতের বেলাও বোপেনকে একই কথা বলে। বোপেন বলে, তুমি টেনশন করো না, কারণ এইসব গুরুজিরা বেশিরভাগই ফ্রড হয়, তাদের কথা নিয়ে এত টেনশন করার কিছু নেই। তখনই হঠাৎ করে জানালা দিয়ে সে কিছু একটা দেখতে পায়, আর এতে মীনাক্ষী প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ঠিক একই সময়টাতেই ইলেকট্রিসিটিও চলে যায়। এতে মীনাক্ষীর ভয়টা আরো বেড়ে যায়। তারা যখনই দেখতে যাবে, হঠাৎ করেই খেয়াল করে তাদের আশেপাশে তাদের ছেলে মেয়ে কেউই নেই। তাই তারা তাদের খুঁজতে শুরু করে। আর ঠিক ওই সময়টাতে হঠাৎ করেই পেছন থেকে কেউ তাদের আঘাত করে বসে। তাদের পেছন থেকে গলার দিকে শার্প কিছু দিয়ে দুজনকে আঘাত করে ফেলে, যার ফলে বোপেন আর মীনাক্ষী দুজনেই সেখানে মারা যায়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে সেই চিকিৎসক সেখানে চলে আসে, আর দেখতে পায় ছোট্ট মেয়েটি তার মা বাবার লাশের পাশে বসে কান্নাকাটি করছে। অন্যদিকে মেয়েটির ভাই আশেপাশে কোথাও ছিল না। যাই হোক, সে মেয়েটিকে আগলে রাখে আর সাথে সাথে পুলিশকে কল করে। পুলিশ সেখানে আসতেই সেই ডক্টর তার বয়ান দেয়। সে বলে সে একজন আয়ুর্বেদিক ডক্টর। আর তখনই ছোট্ট মেয়েটির চিৎকার এবং তার বাবা মায়ের আত্মচিৎকার সেখানে শুনতে পায়। দৌড়ে সেখানে আসলেই সে দেখতে পায় মেয়েটির বাবা মা সেখানেই মরে পড়ে রয়েছে। অন্যদিকে মেয়েটির ভাইও সেখানে কোথাও ছিল না। সবকিছু শোনার পরে পুলিশ তদন্ত শুরু করে। অন্যদিকে গ্রামের মানুষের ভেতরে আগে থেকে এই বাড়িকে নিয়ে বিভিন্ন রিউমার ছড়িয়েছিল। তারা বলছিল যে এই বাড়িতে অশুভ শক্তির ছায়া রয়েছে, আর এই জন্যই তারা ঠিক করে এই বাড়িটিতে একটি পুজো করবে, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেল। গুরুজি দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের কিছু রিচুয়াল করে, আর এরপরেই বলে এই বাড়িতে কাউকে না থাকাটাই ভালো। এরপরে সেই বাড়ির কয়েকটা রুমকে সে মন্ত্র পড়ে সিলগালা করে দেয়। আর অন্যদিকে দেখা যায় সেই রাজেন্দ্রকে এই গুরুজিরই অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখন কাজ করছিল। অন্যদিকে সেই মেয়েটির ভাইকে তখনও খুঁজে বেড়ানো হচ্ছিল, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। তখনই সেই ডক্টর গুরুজিকে বলে, আপনি তো অনেক ক্ষমতার অধিকারী, আপনি কি একটু দেখার চেষ্টা করবেন সেই ছেলেটি এখন কোথায় আছে? তখনই সেই গুরুজি অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকে, আর এরপরে চোখ মেলে বলে সে শুধু অন্ধকারই দেখছে। আর এর মানে হচ্ছে সেই ছেলেটির ভাগ্যেও অশুভ কিছুই ঘটেছে, আর এই জন্যই সে সবকিছু অন্ধকার দেখতে পাচ্ছিল। এদিকে ছোট্ট মেয়ে শিল্পার অবস্থা দেখার পরে সেই ডক্টরের খুবই মায়া হতে থাকে। ছোট্ট মেয়ের এই করুণ পরিণতি দেখে সে সিদ্ধান্ত নেয় শিল্পাকে সে নিজের মেয়ের মতো করেই বড় করে তুলবে, তার সাথে নিয়ে যাবে। অন্যদিকে শিল্পা তার বাবা মা এবং ভাইকে হারানোর ফলে একেবারেই ভেঙে পড়ে। সেই দুঃখটা সে ভুলতেই পারছিল না, কিন্তু ডক্টর তাকে সাহায্য করে আবারও ওভারকাম করার জন্য। এভাবেই দিন কেটে যায়, আর দেখা যায় শিল্পা বড় হয়ে গেছে, আর সেই ডক্টরেরও বয়স বেড়ে গেছে। আর এখন শিল্পা সেই ডক্টরকে তার চিকিৎসার কাজে ছোটখাটো বিষয়গুলোতে সাহায্য করে। শিল্পা এখন কলেজে পড়ে। দেখা যায় তার বান্ধবী তাকে ডাকার জন্য আসে। দুজনে মিলে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। একটু দূরে যাবার পরেই তার সেই পুরাতন বাড়িটা সে আবারও দেখতে পায়। সেই বাড়িটা দেখতেই শিল্পার মন খারাপ হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে এই বাড়ির ভেতরেই সে তার বাবা মা এবং ভাইকে হারিয়েছে। সেই ঘটনার 15 বছর হয়ে গেছে, আর এখন পর্যন্ত সে তার ভাইকে খুঁজে পায়নি। অন্যদিকে 15 বছর ধরে এই বাড়িটা এখন পর্যন্ত পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। সেই ঘটনার পরে এই বাড়িটি ব্যবহার করার আর কেউ সাহসই করেনি। এরপরেই সেই গ্রামের একটি কাবাডির টিমকে দেখানো হয়। আসলে এই ছেলেগুলো অন্য একটি গ্রামে গিয়েছিল টুর্নামেন্ট খেলার জন্য, আর সেখান থেকেই তারা চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছিল, যার জন্য তারা সেখানে সেলিব্রেট করছিল। তাদের একটা নিজস্ব ক্লাবও রয়েছে, সেখানে বসেই তারা আনন্দ উল্লাস করছিল। কিন্তু তারা বলে তারা চ্যাম্পিয়ন হয়েছে, আর এই বিষয়টাকে তারা একটু ভিন্নভাবে সেলিব্রেট করবে। এই জন্য তারা ঠিক করে তারা একটু জঙ্গলের দিকে যেয়ে আরাম আয়েসে শান্তিতে একটু মদ পান করবে। যা ভাবা সেই কাজ, তারা চলে যায় জঙ্গলের দিকে। কিন্তু সেখানে যেতে যেতে হঠাৎ করেই তারা একটা সাপের বাসা দেখতে পায়। তো একজন ছেলে সেই গ্রুপের সবাইকে চ্যালেঞ্জ করে বসে, কারো যদি সাহস থাকে এই গর্তের ভিতরে হাত দিয়ে দেখাক। অন্য একজন সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, আর সেই গর্তের ভেতরে হাত দিয়ে বেরো করে নিয়ে আসে। কিন্তু এরপরেই সেই ছেলেটি আবারও বলে, তোর যদি এতই সাহস থাকে তাহলে সেই গর্তের ভেতরে হাত দিয়ে রাখো, আর আমরা 100 কাউন্ট না করা পর্যন্ত তুমি হাত বের করবে না। বাকিরাও সেই ছেলেটিকে উস্কে দিতে থাকে, যার ফলে সেই ছেলেটি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আর এরপরেই বেশ খানিকটা সময় সেই গর্তের ভেতরে হাত রাখার পরে ছেলেটি যখন তার হাত বের করে, সে দেখতে পায় তার হাতে সাপে কামড়েছে, আর তখনই তার ব্যথা
অনুভব হতে থাকে। সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যেতে শুরু করে। বাকিরা দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসার জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু তাদের হাতে সময় কম ছিল। আর এই জন্য তারা তাকে শিল্পার বাবার কাছে নিয়ে আসে, অর্থাৎ সেই আয়ুর্বেদিক ডক্টরের কাছে। এরপরেই অজয়কে দেখানো হয়। অজয় এখানকার এমএলএরই আত্মীয়, আর সে শিল্পাকে অনেক বেশি পছন্দ করত। আর এই জন্যই সে শিল্পাকে আড়ালে ডেকে নিয়ে তার ভালোবাসার কথা বলছিল। কিন্তু শিল্পা একেবারেই বলে দেয়, আমি আপনাকে আগেও বলেছি আমি আপনাকে ভালোবাসি না, তাই এভাবে আমাকে শুধু শুধু বিরক্ত করবেন না। ঠিক ওই সময়টাতে দেখা যায় সেই কাবাডি টিম সেখানে চলে আসে। আসলে এই কাবাডি টিমের ভেতর থেকে পান্ডিয়াও শিল্পাকে পছন্দ করত। আর যখন পান্ডিয়া দেখতে পায় অজয় শিল্পাকে বিরক্ত করছে, তখন সে তার টিমকে বলে অজয়কে সেখান থেকে তাড়িয়ে দেবার জন্য। কিন্তু অজয়ও কম চায় না, সে তাদের সাথে লড়াই করতে থাকে, আর যার ফলে সেখানে একটা গোলমাল বেঁধে যায়। আর অবশেষে একটা সময় পান্ডিয়ার টিম অজয়কে সেখান থেকে কিছুটা মারধর, অপমান, অপদস্থ করে তাড়িয়ে দেয়। এদিকে একটা ভরা বাসের ভেতরে একজন বৃদ্ধ লোক হঠাৎ করেই চেঁচিয়ে ওঠে, কারণ তার মানিব্যাগটা চুরি হয়ে গেছে, কেউ সেটা পকেট মেরে দিয়েছে। আর এই কথা শোনার পরে সেই বাসের কন্ডাক্টর খুবই চালাকির সাথে বাসটাকে থানায় নিয়ে আসে। আর এরপরে সেখানকার পুলিশ অফিসারকে বলে তার বাসের ভেতরে একজন চোর রয়েছে, যে একজন বৃদ্ধ লোকের পকেট মেরে দিয়েছে। এরপরেই পুলিশ অফিসার সাথে সাথে সেই বাসের যাত্রীদের এক এক করে নামতে বলে এবং তাদের সার্চ করে। এছাড়া পুরো বাসটাকেও তল্লাশি করে, কিন্তু সেখানে মানিব্যাগ না পাওয়া গেলে অবশেষে তারা বাধ্য হয়ে সব যাত্রীকে সেখান থেকে চলে যেতে দেয়। এই দিকে দেখা যায় সেই গ্রামে একটা উৎসব হচ্ছিল, আর সেই উৎসবটা ঠিকঠাকভাবে পালন করার জন্য শিল্পা এবং তার ফ্রেন্ড সার্কেল, এছাড়া সেই কাবাডি টিমটা গ্রামের সবার কাছ থেকে চাঁদা তুলছিল বা ডোনেশন নিচ্ছিল। আর এরপরে সেটা দিয়ে তারা ধুমধাম করে অনুষ্ঠানটাও পালন করে। কিন্তু তখনই দেখা যায় অজয় এবং তার টিম সেখানে চলে আসে। অজয় আসলে সেই দিনকার অপমানের প্রতিশোধ নেবার জন্য এসেছিল, যার ফলে কাবাডি টিমের সাথে সে লড়াই করতে শুরু করে। ঠিক ওই সময়টাতে সেখানে চলে আসে এই এরিয়ার নতুন ইন্সপেক্টর সাতিয়া, আর গোলমাল দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই শিল্পা যা সত্যি পুরোটাই বলে দেয়। আর এতে সাতিয়া বুঝতে পারে এখানে ভুলটা অজয়ের, আর সে অজয়কে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু অজয় উল্টো পুলিশের গায়ে হাত তুলে বসে, আর এতে সাতিয়া রেগে সবাইকে মারধর করে অজয় এবং তার লোকদের সেখান থেকে তাড়িয়ে দেয়। আর বাকিদের বলে তোমরা তোমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করো। এরপরেই সাতিয়া চলে আসে থানায়, কিন্তু থানায় তখনও কোনো পুলিশ অফিসারই ছিল না, কারণ বাকি সবাই চলে গিয়েছিল ফাংশন অ্যাটেন্ড করার জন্য। সাতিয়া দেখতে পায় পুরো পুলিশ স্টেশন জুড়ে শুধুমাত্র একজন কয়েদি লকআপে আটকে ছিল। এরপরে যখন বাকি পুলিশরা থানায় চলে আসে, সাতিয়া তাকে জিজ্ঞেস করে এই কয়েদির ব্যাপারে। তখন সেই পুলিশ অফিসাররা বলে এ হচ্ছে ছোটখাটো একজন চোর, আর এই জন্য তাকে আটকে রাখা হয়েছে। সেই চোর শ্রীকুট্টন বলে, স্যার আমি এখন পর্যন্ত কোনো চুরিই করিনি, এরা শুধু শুধুই আমাকে আটকে রেখেছে। তখন একজন পুলিশ অফিসার বলে, হ্যাঁ স্যার, ওর বিরুদ্ধে কোনো চুরির প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ও এই গ্রামে আসার পরে থেকেই চুরির সংখ্যাটা অনেক বেড়ে গেছে, আর এই জন্যই সন্দেহের বশে ওকে এখানে আটকে রাখা হয়েছে। সাতিয়া শ্রীকুট্টনকে ছেড়ে দেয় আর বলে সন্দেহের বশে কাউকে আটকে রাখা যায় না। এরপরেই সাতিয়া সেই থানার পেন্ডিং কেসগুলো স্টাডি করতে থাকে। এরপরে পরের দিন দেখা যায় আবারও একটা বাস থানায় চলে আসে, কারণ আজকেও একজন বৃদ্ধ লোকের টাকা চুরি হয়ে গেছে সেই বাসের ভেতর থেকে। সাতিয়া যখন এটা জানতে পারে, তখন সেই বৃদ্ধ লোকটার সাথে কথা বলে। তখন সেই বৃদ্ধ লোকটা বলে ব্যাংক থেকে বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা উইথড্র করে সে বাসায় ফিরছিল, কিন্তু হঠাৎ করে বাসের ভেতরে থাকাকালীন সে খেয়াল করে তার ব্যাগের ভেতরে টাকা নেই। তখনই সাতিয়া বাসের সব প্যাসেঞ্জারকে একে একে চেক করে, কিন্তু কারো কাছ থেকেই সে টাকাটা আর পাওয়া যায় না। এরপরেই সাতিয়া সে বৃদ্ধ লোককে বলে, আপনি একটু ভালো করে মনে করুন আপনার চারপাশে কারা দাঁড়িয়েছিল বা বসেছিল। তখনই সে বৃদ্ধ লোকের ইনফরমেশন অনুযায়ী সাতিয়া বেশ কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ প্যাসেঞ্জারকে, কিন্তু কারো কাছ থেকে কোনো ইনফরমেশন বা টাকা কোনোটাই পাওয়া যায় না। এছাড়া তারা বলে তারা চোর নয়, তারা শুধুমাত্র একজন সাধারণ প্যাসেঞ্জার। এরপরেই সাতিয়া কিছুক্ষণ ভাবার পরে সেই বাসের কন্ট্রাক্টরকে ডাকা হয় এবং তাকে কিছু প্রশ্ন করে। সেই কন্ট্রাক্টর বলে, স্যার আপনি আমাকে এসব কেন জিজ্ঞেস করছেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি কেন চুরি করতে যাব? এরপরে সাতিয়া সেই কন্ট্রাক্টরের ব্যাগ এবং টিকিট মেশিনটা চেক করে, আর দেখতে পায় সেই টিকিট মেশিনের ভেতরেই টাকার বান্ডেলটা লুকানো ছিল। অর্থাৎ এই কন্ট্রাক্টরই ছিল আসল চোর। এর আগেও যে বৃদ্ধ লোকের টাকা চুরি হয়ে গিয়েছিল, তার পেছনেও ছিল এই কন্ট্রাক্টরেরই হাত। সাতিয়া তাকে মারধর করে আর বলে সেই সব কাজ কেন করে। তখন সেই কন্ট্রাক্টর ভয় পেয়ে বলে, স্যার এমনটা সে কখনো করবে না।
সাতিয়া এরপরে তাকে ওয়ার্নিং দিয়ে চলে যেতে বলে। রাতের বেলা সাতিয়া সেই পেন্ডিং কেসগুলো পড়ছিল, আর তখনই তার সামনে আসে 15 বছর আগে ঘটে যাওয়া সেই বাড়িতে ভোপান এবং মীনাক্ষীর রহস্যময় মৃত্যুর কেসটা। আর যেটা সাতিয়ার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়, সে দেখতে পায় এই কেসটা এখনো অমীমাংসিতই ছিল, তাই সে ভাবে এই কেসটা সে ইনভেস্টিগেশন করবে। আর এই জন্য সেই কেস ইনভেস্টিগেশন করার জন্যই রাতের বেলায় চলে যায় সেই বাড়িতে। যাই হোক, এর পরের দিনই শিল্পাকে দেখা যায় মন্দিরে পুজো দেবার জন্য। আর পুজো দিয়ে যখনই সে বাড়ি ফিরছিল তখনই সেখানে শ্রীকুট্টনকে দেখা যায়, যে তার সাথে কথা বলার জন্য এসেছিল। আর এখানেই আমরা জানতে পারি পুলিশ ঠিকই সন্দেহ করছিল, শ্রীকুট্টন আসলে অনাথ আর ছোটখাটো চুরি করেই সে তার জীবন পার করছিল। অন্যদিকে শিল্পা দেখা যায় শ্রীকুট্টনের সাথে কোনো কথা না বলে শুধুমাত্র তাকে প্রসাদ দিয়ে চলে আসে। শ্রীকুট্টন শুধু তার দিকে তাকিয়েই ছিল। রাস্তায় আসার পরে হঠাৎ করে একটা গাড়ি শিল্পার পাশ ঘেঁষে চলে যায়। শিল্পা যদি ঠিক সময় না সরে যেত তাহলে একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আর এতে শিল্পা প্রচন্ড ভয় পেয়ে যায়। শ্রীকুট্টন এটা দেখার পরে সে গাড়ির ড্রাইভারকে অনেক ঝাড়ি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এরপরে সে শিল্পাকে বলে সাবধানে বাড়ি যাবার জন্য। এইদিকে সাতিয়াকে দেখা যায় সে গ্রামেরই একটা চায়ের দোকানে বসে সে কথা বলছিল। কথায় কথায় সেখানে সে সবাইকে জিজ্ঞেস করে সেই পুরাতন বাড়িটার কথা। সেই চায়ের দোকানের লোকটা বলে সেই বাড়িটা নিজে নিজে থেকেই একটা বড় মিস্ট্রি। সাতিয়া জিজ্ঞেস করে এর পেছনের রহস্যটা কি। তখনই একজন লোক বলে আসলে সেই বাড়িতে কোনো একটা অশুভ শক্তি রয়েছে, যার ফলে 15 বছর আগে সেই বাড়িতে থাকা ভোপান এবং মীনাক্ষীর রহস্যময়ভাবে মৃত্যু হয়, যেটার সমাধান পুলিশ আজও করতে পারেনি। অন্যদিকে তাদের ছেলে যেন বাতাসে মিশে যায়, তার কোনো হদিসই আজ পর্যন্ত কেউ পায়নি। আর শুধুমাত্র তাদের ছোট্ট মেয়েটাই এখনো রয়েছে, সে একজন ডক্টরের কাছে লালিত পালিত হয়েছে। এরপরে টিভিতে দেখা যায় বীরেন্দ্রর ইন্টারভিউ নিতে। এই বীরেন্দ্র একজন ক্রাইম অ্যানালাইসিস বা এক্সপার্ট বলা যেতে পারে। সে সেখানে ইন্টারভিউ দিচ্ছিল। অন্যদিকে দেখা যায় এই গ্রামেরই বেশ কিছু মানুষ সেই অনুষ্ঠানটা খুবই মনোযোগ দিয়ে দেখছিল। এর কারণ হচ্ছে বীরেন্দ্র এই গ্রামেরই বাসিন্দা। এদিকে বীরেন্দ্র তার বিভিন্ন অভিজ্ঞতা এবং পুরাতন কিছু কেসের ব্যাপারেও সেখানে শেয়ার করে, যেগুলো শুনতে সবারই ভালো লাগছিল। বীরেন্দ্র বলে এখন সে তার কাজে থেকে অবসর নিয়েছে, আর এখন সে চলে যাবে তার গ্রামে, আর বাকি জীবনটা সেখানে সে আরামায়েশে কাটাবে। এরপরেই সে রাজেন্দ্রকে দেখানো হয়, যে 15 বছর আগেও হতদরিদ্র থাকলেও এখন সে বেশ টাকা পয়সার মালিক হয়েছে। এখন সে মানুষকে টাকা পয়সার সুদে দেয়। বিশাল পরিমাণ টাকা সুদে দিয়ে সেখান থেকে সে তার টাকার পরিমাণ বাড়িয়ে নেয়। দেখা যায় সে কয়েকজন লোকের কাছে আসে এবং তার টাকা ফেরত দেবার জন্য হুমকি দিতে থাকে। এরপরেই তারই একজন লোককে সে জানায় তার বাড়িতে একজন কাজের লোকের দরকার। সেই লোকটা তাকে শ্রীকুট্টনের কাছে নিয়ে আসে। শ্রীকুট্টন যখনই কাজের ব্যাপারে জানতে পারে সে প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ তার হাতে এখন একেবারেই কাজ ছিল না। যাই হোক, শ্রীকুট্টন লেগে পড়ে রাজেন্দ্র বাসায় কাজ করার জন্য। এক সকালবেলাতেই কাজ করতে করতে তার প্রচন্ড পানির পিপাসা পেয়ে যায়, আর এই জন্য পানি পান করার জন্য সে চলে যায় ভেতরে। কিন্তু তখনই সে দেখতে পায় সেখানে রাজেন্দ্র গভীর ঘুমে পড়েছিল। আসলে গত রাতে সে প্রচন্ড পরিমাণ মদ খেয়েছিল, আর সেই অবস্থাতেই এখনো মাতাল হয়ে সেখানে পড়ে রয়েছে। শ্রীকুট্টন দেখতে পায় তার গলার ভেতরে খুব সুন্দর একটা স্বর্ণের চেন রয়েছে, আর এটা দেখেই তার চোখ বড় বড় হয়ে যায়। তার চোখের ভেতরেই লোভ দেখা যায়, লালসা দেখা যায়। মনে হচ্ছিল এখনই সেই চেনটা সে চুরি করে নেবে, কিন্তু দেখা যায় শ্রীকুট্টন সেটা করে না, বরং রাজেন্দ্রকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে সে সেখান থেকে চলে আসে। এইদিকে রাতের বেলাতে সাত্তিয়া তার পুলিশ জিপ নিয়ে কোথাও যাচ্ছিল, আর রাস্তায় সে শিল্পাকে দেখতে পায়। সাত্তিয়া শিল্পাকে বলে সে যদি বাড়িতে যায় তাহলে সে তাকে নামিয়ে দিতে পারবে। রাতের বেলা একা চলাচল করা ঠিক নয়, কিন্তু শিল্পা বলে সে যেতে পারবে একা। সাত্তিয়া বলে ঠিক আছে। এরপরে সে পুলিশ জিপ নিয়ে চলে আসে। পরের দিন সকালবেলাতেই দেখা যায় সেই পুরাতন বাড়ির সামনে আবারও গ্রামবাসীরা জড়ো হয়েছে, কারণ সেই বাড়িতে আরও একটা লাশ পাওয়া গেছে। সাত্তিয়া তার টিম নিয়ে যখনই সেখানে চলে আসে তখন সে দেখতে পায় এই লাশটা ছিল সেই গুরুজির, যে 15 বছর আগে এই বাড়িতে পুজো করেছিল। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, 15 বছর পরে সে এখানে আবার কেন আসলো। এইদিকে পুলিশ আর গ্রামবাসীরা সব থেকে বেশি অবাক হয় যখন তারা জানতে পারে যে এই গুরুজিরও ঠিক একই রকমভাবে মৃত্যু হয়েছে যেমনটা ভোপান এবং মীনাক্ষীর হয়েছিল। যাই হোক, সাত্য়া এবং তার টিম ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু তখন তারা আরও বেশি শকড হয় যখন তারা ওপর তালাতে যায়,
কারণ সেখানে শিল্পার লাশ ছিল। শিল্পাকে কেউ মেরে ফেলে রেখেছিল সেখানে। এইদিকে 15 বছর পরে আবারও সেই অভিশপ্ত বাড়িটিতে একই রাতের ব্যবধানে দুটো খুন। পুরো গ্রামের ভেতরে হইচই পড়ে যায়। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরাও সেখানে চলে আসে। এইদিকে দেখা যায় সেই ক্রাইম অ্যানালাইসিস্টও কাজে লেগে পড়েছিল। এরপরেই যখন শিল্পার পালিত বাবা সেখানে চলে আসে আর শিল্পার এই অবস্থা দেখে, সে একেবারেই ভেঙে পড়ে। হাউমাউ করে নিজের মেয়ের জন্য কাঁদতে থাকে। যাই হোক, শিল্পার শেষক্রিয়া শেষ করা হয়। অন্যদিকে সেই কাবাডি টিমের পান্ডিয়াও একেবারে ভেঙে পড়েছিল শিল্পাকে হারিয়ে। যাই হোক, সে একজন বাবার কাছে আসে তার ভবিষ্যৎ দেখার জন্য, কারণ সে শিল্পাকে হারিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছিল। তখনই সেখানে কথায় কথায় সেই পুরাতন বাড়ির কথা ওঠে, আর তখনই সেই বৃদ্ধ লোকটা সেই পুরাতন বাড়ির ইতিহাস সম্পর্কে বলতে থাকে। সে বলে অনেক বছর আগে সেই বাড়িটিতেই একজন লোক থাকতো, যার সোনা, হীরা এবং মতির প্রতি অনেক বেশি লালসা কাজ করত। আর সেগুলো জোগাড় করার জন্যই তার সেই বাড়িতে যারা যারা মেহমান আসতো বা পথিক হিসেবে থাকতে আসতো, সে তাদেরকে মেরে ফেলতো এবং তাদের কাছ থেকে সোনা, হীরা এবং মতি যা পেত সেগুলোই রেখে দিত। আর সেই বাড়িতেই সেগুলো জমা করেছিল। লোককথা অনুযায়ী এভাবে সে অনেক লোক মেরে ফেলেছিল আর অনেক সোনা, হীরা এবং মতিও কালেক্ট করে ফেলেছিল। আর ধীরে ধীরে সেই লোকটা বয়স হয়ে যাবার পরে সেই বাড়িতেই মারা যায়। লোকমুখে শোনা যায় সেই লোকটা তার জমানো যে সোনা, হীরা এবং মতি ছিল সেটা সেই বাড়িরই কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছিল, কিন্তু সেটা কেউ জানে না। আর এরপরে সেই লোকটা মারা যাবার পরে তার আত্মা সেই বাড়িটিতে পাহারা দিতে থাকে সেই গুপ্তধনকে। কেউ যদি সেই বাড়িতে সেটা খোঁজ করার জন্য আসে, তাহলে সেই আত্মা সেই লোকটাকে সেখানেই মেরে ফেলে। আর সেই বৃদ্ধ লোকটার মনে হতে থাকে এই বাড়িতে এখন যেসব ঘটনা ঘটছে এবং খুনগুলো হচ্ছে, সেগুলোর পেছনে সেই লোকটার আত্মাই দায়ী হতে পারে। এরপরেই পান্ডিয়া এবং তার টিম চলে আসে সাত্যার কাছে। আর পান্ডিয়া বলে সে শিল্পাকে অনেক বেশি ভালোবাসতো আর তার এভাবে চলে যাওয়াটা সে কোনোভাবে মেনে নিতে পারছে না। সাত্যাই যেন শিল্পার খুনিকে খুঁজে বের করে, আর নয়তোবা কেন সেই বাড়িতে এভাবে মানুষ মারা যাচ্ছে সেটার কারণ খুঁজে বের করে। সাত্যাই বলে ঠিক আছে। এরপরে সাত্যাই ইনভেস্টিগেশন করার জন্য সেই বাসায় চলে আসে আর দেখতে পায় সেই বাড়িতে একটা নির্দিষ্ট রুম তালাবদ্ধ ছিল, যেটাকে পুজো করে আটকে রাখা হয়েছিল। তখনই সাত্যার মনে হতে থাকে সেই রুমের ভেতরে কোনো কারণ বা প্রমাণ রয়েছে, আর এই জন্যই সে সেটা খোলার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে গ্রামবাসী চলে আসে আর বলে যাই হোক না কেন সেই রুমটা যেন খোলা না হয়, কারণ সেই রুমের ভেতরে রয়েছে অশুভ শক্তি, আর রুম খুলে গেলে সেই অশুভ শক্তি পুরো গ্রামটাকে ছেয়ে ফেলবে। গ্রামবাসীর আস্থা যাতে নষ্ট না হয় তাই সাত্যা অবশেষে সেই রুমটা আর খোলে না। এরপরে সে বীরেন্দ্র আসে সাত্যার সাথে দেখা করতে। আসলে বীরেন্দ্র এই কেসে তার মতামতটা আগেই জানিয়ে দিয়েছিল। তখন সাত্যা বলে স্যার, আপনার অবজারভেশন বা মতামত দুটোই ভুল, কারণ ফরেন্সিক টিম জানিয়েছে এই দুটো খুন একই জন করেছে, কিন্তু বীরেন্দ্র বলেছিল যে দুটো খুন আলাদা আলাদা লোক করেছে, অর্থাৎ শিল্পাকে একজন লোক খুন করেছে আর সেই সাধু বাবাকে অন্য একজন লোক খুন করেছে। বীরেন্দ্র বলে সে এখনও সেটাই বলছে। এছাড়া সে তার অবজারভেশনের কথাও সাত্যাকে খুলে বলে। সাত্যা সেই কথাগুলো নিয়ে ভাবতে থাকে আর এভাবেই চলে যায় আরও 7 দিন। পুলিশ এখনও খুনিকে ধরতে পারেনি। এইদিকে পান্ডিয়া এবং তার টিম যখন বুঝতে পারে যে পুলিশ এই খুনিকে খুঁজে বের করতেই পারবে না, তখন তারা সিদ্ধান্ত নেয় শিল্পার খুনিকে তারা নিজেরাই খুঁজে বের করবে। আর এই জন্য পান্ডিয়া একটা প্ল্যানও বানিয়ে ফেলে। তারা চলে আসে শ্রীকুট্টনের কাছে। পান্ডিয়া শ্রীকুট্টনকে একটা ছোটখাটো লিস্ট ধরিয়ে দেয়। আসলে শ্রীকুট্টন যেহেতু চুরি করে, তাই শ্রীকুট্টনের কাজ থাকবে লিস্টে থাকা সেই বাড়িগুলোর ভেতরে যেয়ে প্রমাণ জোগাড় করা। আসলে পান্ডিয়া সেই বৃদ্ধ লোকের কথা শুনে মনে হতে থাকে সেই বাড়িতে গুপ্তধন খোঁজার জন্যই হয়তোবা কোনো ধনী পরিবারের লোকেরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে, অথবা অজয় শিল্পাকে খুন করেছে। শ্রীকুট্টন সেসব বাড়িগুলোতে রাতের আধারে ঢুকে যাবে এবং সেখান থেকে প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে। অন্যদিকে শ্রীকুট্টন এতে রাজি হয়ে যায়, কারণ তার কাছেও শিল্পাকে খুবই ভালো মেয়ে মনে হতো। এরপরে শ্রীকুট্টন অজয় এবং রাজেন্দ্র সহ সেই গ্রামেরই বেশ কয়েকটি ধনী বাড়িতে ঢুকে যায় এবং তল্লাশি করে। আসলে তারা মনে করছিল কেউ যদি এই খুনগুলোর সাথে জড়িত থাকে, অবশ্যই তারা কোনো না কোনো প্রমাণ পেয়ে যাবে। শ্রীকুট্টনকে দেখা যায় সে সাত্যার বাড়িতেও ঢোকে, কারণ তার কাছে সাত্যাকেও সন্দেহজনক মনে হচ্ছিল। এরপরে রাতের বেলা সেই বীরেন্দ্রকে দেখানো হয় যে গাড়িতে বসেই তার স্ত্রীর সাথে কথা বলছিল, আর ঠিক তখনই একটা ট্রাকের সাথে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
কিন্তু অ্যাক্সিডেন্টের ধরন দেখলে মনে হচ্ছিল যে সেই ট্রাকটা ইচ্ছে করেই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে বসে। যাই হোক, তাকে হসপিটালে নিয়ে আসা হয়। সত্যি যখন হসপিটালে এসে জানতে পারে বীরেন্দ্রর অবস্থা খুবই শোচনীয়, তখন তার মনে হতে থাকে হয়তোবা বীরেন্দ্রকে এই কেসটা থেকে সরিয়ে দেওয়ার জন্যই কেউ তাকে প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করেছে। এইদিকে সাত্যের হায়ার অফিসার তাকে ডাকে আর বলে এত বড় একটা কেস সে এখনো কেন সমাধান করতে পারেনি। সাত্যা সরি বলে এবং আরও কয়েকদিনের সময় চেয়ে নেয়, কিন্তু তারপরও সাত্যা এই কেসটার কোনো সুরাহাই করতে পারে না। এদিকে গ্রামবাসীরা চলে যায় তার হায়ার অফিসারের কাছে এবং বলে এই কেসটা অন্য অ্যাঙ্গেল থেকে ইনভেস্টিগেশন করার জন্য। গ্রামবাসীরা তাদের থিওরিও সেই পুলিশ অফিসারকে জানায় আর বলে তাদের কাছে মনে হচ্ছে সেই সাধু বাবা ছিল একজন ভণ্ড যে মানুষকে ঠকায়, আর সে 15 বছর পরে আবারও সেই বাড়িতে ফিরে এসেছে। হয়তোবা তারও একটা কারণ রয়েছে, কারণ সেই বাড়িতে খাজানা লুকিয়ে রয়েছে, হয়তোবা সেটা নেবার জন্যই সে সেখানে এসেছে। তখন পুলিশের কাছেও এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং মনে হয় আর এই অ্যাঙ্গেল থেকেই সেও ইনভেস্টিগেশন শুরু করে। এইদিকে দেখা যায় পুলিশ যখন ইনভেস্টিগেশন করে তাদের কাছে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন চলে আসে, প্রমাণও চলে আসে। আর এরপরেই হায়ার অফিসারের সাথে তারা একটা মিটিং করে আর বলে আমরা কালপিটকে খুঁজে পেয়ে গেছি আর আমরা তাকে হেফাজতে নিতে চাই। পরের দিনই গ্রামে ছড়িয়ে পড়ে সেই খুনিকে ধরে ফেলা হয়েছে, তাকে নিয়ে আসা হবে। আর এই জন্য গ্রামবাসী এবং মিডিয়ার লোকেরা থানার সামনেই ভিড় করে। পুলিশের গাড়িটা যখন আসে তখন সবাই হতবাক হয়ে যায়, কারণ সেখানে আসামি হিসেবে সাত্যাকে নিয়ে আসা হয়েছিল। সবাই অবাক হয়ে যায় যে সাথী এই খুনগুলো করেছে। পুলিশ তাকে ইন্টারোগেশন করে আর বলে যে রাতে খুন হয়েছে সেই রাতে তুমি বাড়ি ছিলে না, তুমি ওই পুরাতন বাড়ির রাতে ছিলে, তুমি সেখানে কেন গিয়েছিলে? তখন সাত্যা বলে আমার কথা বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি। সাত্যা এরপরে বলতে শুরু করে সেই রাতে আসলে কি হয়েছিল। সাত্যা বলে 15 বছর আগে সেই অমীমাংসিত কেসটার সমাধান করার জন্য মাঝে মধ্যেই সেই বাড়িতে সে যেত রাতের বেলা। আর এরপরে একদিন সে একটি দরজার ভেতরে একটি পাণ্ডুলিপি দেখতে পায়, যেটা বিশ্লেষণ করে সে জানতে পেরেছে সেখানে লেখা ছিল ব্রিটিশরা এখান থেকে চলে যাবার পরেই একজন লোক এই বাড়িতে থাকতো, যে অন্যদের সোনা হীরা এবং জহরত সেই বাড়িতেই জমা করত, আর সেটা সেই বাড়িতেই সে লুকিয়ে রেখেছিল খাজানা হিসেবে। তখন সাত্যের মনে হতে থাকে এই বাড়িতে খুন হওয়ার পেছনে এই খাজানারই হাত থাকতে পারে। আর এই জন্য ইনভেস্টিগেশন করার জন্য সে চলে গিয়েছিল রাজেন্দ্রর কাছে। রাজেন্দ্রর সাথে সে নর্মালি কথা বলতে থাকে, রাজেন্দ্র তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলতে থাকে। সাত্যা তাকে জিজ্ঞেস করে 15 বছর আগে আপনার অবস্থা তো খুবই খারাপ ছিল, এই কয়েক বছরে আপনি এত উন্নতি কিভাবে করলেন? রাজেন্দ্র বলে আসলে 15 বছর আগে আমি একটা লটারির টিকিট জিতেছিলাম আর সেখানে আমি 15 কোটি টাকা জিতেছিলাম, সেটা থেকে আস্তে আস্তে এই পজিশনে। কিন্তু সাত্যা বুঝতে পারছিল রাজেন্দ্র মিথ্যে বলছে আর এই জন্য সাথে সাথে তার উপরে অ্যাটাক করে আর বলে অন্য কাউকে বোকা বানালে বানাতে পারো, কিন্তু আমাকে নয়, সত্যি করে বলো কি হয়েছে। তখনই রাজেন্দ্র বলে আসলে সেই সাধু সত্যিই ফেক ছিল, ভণ্ড ছিল, আর রাজেন্দ্রকে সে তার পার্টনার বানিয়ে নিয়েছিল। সেই সাধু আসলে সেই বাড়ির খাজানার ব্যাপারটা জেনে ফেলেছিল, এই জন্য সে শুধুমাত্র সুযোগ খুঁজছিল সেই বাড়িতে ঢোকার জন্য। কয়েকবার ঢুকে সার্চ করেও সে কিছু পায়নি, আর এই জন্য সে মীনাক্ষী এবং ভূপেনকে বারবার ভয় দেখাতে শুরু করে। এরপরেই রাতের বেলা একদিন সেই বাড়ির ভেতরে ঢুকে যায় আর সেই কালীদেবীর মূর্তির গলাতে সে একটি নেকলেস দেখতে পায় আর সেই নেকলেসটাই সে চুরি করে নিয়ে আসার জন্য যায়। কিন্তু সেখানে মীনাক্ষী এবং ভূপেন তাদের দেখে ফেলে, যার ফলে বাধ্য হয়ে তারা তাদেরকে খুন করে ফেলে। কিন্তু ওই সময়টাতে মীনাক্ষীর ছেলেও তাদেরকে দেখে ফেলে আর ভয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। যদিও রাজেন্দ্র সেই ছেলেটাকে খোঁজার অনেক চেষ্টা করেছিল কিন্তু খুঁজে পায়নি। এরপরে সেই নেকলেস এবং আরও কিছু গহনা বিক্রি করে তারা টাকা দুই ভাগ করে নিয়ে নেয়। সে টাকা জমিয়েছে, বিজনেস করেছে এবং আজকের পর্যায়ে এসেছে, কিন্তু সেই সাধু বাবা টাকা উড়িয়ে ফেলেছে, যার ফলে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আর এই জন্য আবারও সেই খাজানা নেবার জন্যই বর্তমানে কয়েকদিন থেকে তাকে দেখা যাচ্ছিল সেই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করার জন্য। রাজেন্দ্র সাত্যাকে বলেছিল আজকেও সে আবারও সেই বাড়িতেই আসবে, আর এই জন্য সাত্যাও তাকে ধরার জন্য গোপনে রাতের বেলা সেই বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু সেই বাড়িতে যাবার পরে সে শিল্পার গলা শুনতে পায়, যে কারোর সাথে খাজানা নিয়ে কথা বলছিল। এতে সাত্যা সেখান থেকে চলে আসতেই যাবে, কিন্তু শিল্পা তাকে দেখে ফেলে আর ভয়ে চিৎকার করতে যাবে, কিন্তু সাত্যা তাকে অনেক কষ্টে চুপ করানোর চেষ্টা করে আর এখানেই ধস্তাধস্তি হয়, যার ফলে একটা সময় শিল্পা ওপর থেকে পড়ে গিয়ে মারা যায়। সাত্যা বাকিদের বলে
এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা, সে শিল্পাকে মারেনি। এছাড়া রাজেন্দ্রের স্টেটমেন্ট শুনে তার মনে হচ্ছিল হয়তোবা শিল্পা সেই সাধু বাবার সাথেই কথা বলছিল। কিন্তু সে আরও একটা শকিং ব্যাপার জানতে পারে নিচে আসার পরে, সেই সাধু বাবাকে আগে থেকে কেউ খুন করে রেখেছিল সেখানে। এছাড়া সে এটাও দেখতে পায় শিল্পার বাবা মাকে 15 বছর আগে যেভাবে মারা হয়েছিল ঠিক একই প্যাটার্নে সেই সাধু বাবাকেও মারা হয়েছে। আর ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরাও এটা খুঁজে বের করে ফেলেছিল যে শিল্পা এবং সাধু বাবাকে দুইজন আলাদা মানুষ খুন করেছে। আসলে সাতিয়া কোনো খারাপ মানুষ নয়, শুধুমাত্র কেসটা ইনভেস্টিগেশন করতে যেয়ে সে ফেঁসে গেছে। সাতিয়া তখন প্রশ্ন করে, আমার প্রশ্ন একটাই, সাধু বাবাকে যদি আগেই কেউ মেরে ফেলে তাহলে শিল্পা সেই রাতে কার সাথে কথা বলছিল? আর তখনই দেখানো হয় সেই বাড়ির ভেতরে কেউ দিয়া জ্বালাচ্ছে, আর সেখানে ধীরে ধীরে গোপন একটা রাস্তা দিয়ে নিচে চলে আসে। আর যে ঘরের ভেতরেই ছিল সেই খাজানা, যেখানে সোনা, হীরা এবং মতি ছিল। আর তখনই দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, শ্রীকুট্টন। আর এই শ্রীকুট্টন আর কেউ নয়, শিল্পার ভাই। এই শ্রীকুট্টনি 15 বছর আগে তার বাবা মাকে খুন করতে দেখার পরে ভয়ে পালিয়ে গিয়েছিল। আর আমরা জানতে পারি শিল্পা সেই রাতে শ্রীকুট্টনের সাথে কথা বলছিল, কিন্তু সাত্যা আসলে তার কণ্ঠটা ঠিকঠাকভাবে চিনতে পারেনি। অন্যদিকে সেদিন যখন রাজেন্দ্রকে সে বাড়িতে ঘুমিয়ে থাকতে দেখেছিল, তার গলার চেন দেখে তার লোভ হয়নি, বরং সেই গলার চেনটা দেখে সে চিনতে পেরেছিল সেটা সেই বাড়ি থেকে চুরি করা গহনাগুলোর মধ্যে একটা। আর এই জন্য তার প্রচণ্ড রাগ হচ্ছিল। তার মনে হচ্ছিল রাজেন্দ্রকে মেরে ফেলে এই গহনাটা আবার সেই বাড়িতেই রেখে দিয়ে আসুক। অন্যদিকে অনেক বছর পরে এই গ্রামে সে ফিরে এসেছিল, কিন্তু শিল্পাকে সে নিজের পরিচয় বারবার দিতে চেয়েও আর দেয়নি। আর সেই রাতেই শিল্পাকে সে সেখানে ডেকে পাঠায় আর নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু পরিচয় দেবার সাথে সাথে সেখানে সে সাত্যাকে দেখে ফেলে। আর এতে শিল্পা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। শ্রীকুট্টন আসলে 15 বছর পরে এখানে সেই খাজানা পাহারা দেবার জন্য এবং তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেবার জন্য ফিরে এসেছিল। অন্যদিকে সেই রাতে যখন শিল্পা আসার আগে সেই সাধু বাবা সেখানে এসেছিল, শ্রীকুট্টন তাকে মেরে তার বাবা মা হত্যার প্রতিশোধ নিয়েছিল। এরপরে সে রাজেন্দ্রকে মেরে ফেলার প্ল্যান করে, কিন্তু তার আগেই সাত্যা সেখানে এসে তার প্ল্যান গন্ডগোল করে দেয়। অন্যদিকে শ্রীকুট্টনের বিষয়টা তখনও কেউ জানত না, কারণ সবাই জানে শ্রীকুট্টন একজন ছোটখাটো চোর আর সে এই গ্রামের ভেতরেই ঘুরে বেড়ায়। কিন্তু শ্রীকুট্টন যে আসলে এখানে কেন এসেছিল সেটার উদ্দেশ্য কেউ জানত না, আর পুলিশও তাকে ধরতে পারেনি। তো এখানে এই ভিন্ন ধরনের মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।